আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান অধ্যায়টি শুরু করব। সো ভাইয়া, আমরা শুরুতে বলে নেই যে আমি যেই ভাবে পড়াবো, অর্থাৎ আমি অনেকগুলো প্রশ্ন বলে দেব যেগুলো তোমরা বইয়ে লিখবে। এগুলো বইয়ে লিখলে আমি সেই অ্যান্সারগুলো ঠিকঠাক ভাবে বলে দিব যে বইয়ের কোথায় অ্যান্সার আছে, তাহলে তোমরা জাস্ট একবার রিভাইজ করলেই সেটা হয়ে যাবে। সো ভাইয়া, আর দেরি না করে আমি শুরু করি। আমার হাতে আছে তোমাদেরই বইটা, বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর। সো ভাইয়া, তোমরা দেখো সর্বপ্রথমেই 1 নম্বর পৃষ্ঠা, যে পৃষ্ঠায় দেওয়া আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, সেইখানে তোমরা পরিচ্ছেদ 1.1-এ যাও। ওই প্রথমে যেগুলো লেখা আছে সেগুলো গুরুত্বপূর্ণ না। পরিচ্ছেদ 1.1-এ দেখো বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের যে পটভূমি আছে এটাকে তোমরা 2টা স্টার দাও, কারণ এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। এটা আসলে প্রশ্ন করে যে কি করে ভাষা আন্দোলন শুরু হয়। সো তোমরা এরপরে দেখো 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরে বাংলা A.K. ফজলুল হক এর বিরোধিতা করেন। অর্থাৎ কে বিরোধিতা করেন ভাইয়া? শেরে বাংলা A.K. ফজলুল হক। এরপরে দেখো ভাইয়া, এরপরে আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই। ওই লাইনটা দাগিয়ে দাও। এর পরের পৃষ্ঠায় একটা লাইন আছে ভাইয়া, দেখো প্রথম দিকে 4টা লাইন গুরুত্বপূর্ণ না, তার 4টা লাইনের এরপরে একটা লাইন আছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 1947 তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ভাইয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট দাও, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, ক খ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। আমি তাই এটা লিখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। কে? অধ্যাপক আবুল কাশেম। অর্থাৎ ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2রা সেপ্টেম্বর 1947 তমুদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এটা কি প্রতিষ্ঠান ভাইয়া? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা মনে রাখবা, এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা তোলা হলে ভাইয়ারা দেখো, এখানে তোমাদের একটা প্রশ্ন আসছে। তোমরা এই পৃষ্ঠার সবচেয়ে উপরে লিখে রাখবে তমুদ্দুন মজলিস কি। এটা কিন্তু অবশ্যই লিখে রাখবে, কারণ এই নিচে অ্যান্সার আছে 2রা সেপ্টেম্বর 1947 তমুদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঠিক আছে ভাইয়া, এরপরে আমরা আচ্ছা, তমুদ্দুন মজলিস কি, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে ভাইয়া, এবার আমরা এরপরে যাই। এরপরে দেখো 6 থেকে 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলা শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে
উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি উঠে লেখালেখি শুরু হয়। ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কোন মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? ডিসেম্বর মাসে। অর্থাৎ ভাইয়া ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঠিক আছে ভাইয়া, এটা মনে রাখবা, ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এরপরে দেখো ভাইয়া 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান গণপরিষদের সদস্যর নাম কি? ধীরেন্দ্রনাথ দত্ত। এটা মনে রাখবা, এটা দাঁড়িয়ে রাখো লাইনটা। এরপরে হচ্ছে 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসাবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। এরপরে সেই দাবিটাই গ্রহণ করা হয় না, যে কারণে 26 ও 29 ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এরপরে আর গুরুত্বপূর্ণ কোনো কিছু তো দেখছি না। এর মধ্যে তোমরা শেষের লাইনটা দাগাবে যে মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। কয় দফা চুক্তি ভাইয়া? 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। এই লাস্টের লাইনটা দাগাও। এরপরে দেখো ভাইয়া 8টা দফা দেওয়া আছে, 8টা দফা তোমরা রিডিং করে নিবে। এরপরে 3 নম্বর পৃষ্ঠার শুরুতেই দেখো দেওয়া আছে 1948 সালে 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। ভাইয়া কবে ঢাকায় আসেন? 1948 সালের 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। এই লাইনটা গুরুত্বপূর্ণ ভাইয়া, এই লাইনটা তোমরা দাগাও। 1900 এরপরে দেখো ভাইয়া 21শে মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, অর্থাৎ রেসকোর্স ময়দান ছিল বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক আছে, 21শে মার্চ রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় তিনি দর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো এরপরে আর কিছু গুরুত্বপূর্ণ নাই, এই লাইনটা দাগাও। এরপরে দেখো ভাইয়া 1952 সালের 26শে জানুয়ারি, এরপরের প্যারায় আছে 1952 সালের 26শে জানুয়ারি। দেখো 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন জিন্নাহর অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা দেওয়া হয়। এই লাইনটা দাগাও ভাইয়া। এরপরে দেখো এর প্রতিবাদে ছাত্র সমাজ 30শে জানুয়ারি ধর্মঘট পালন করে। কত তারিখে ভাইয়া? 30শে জানুয়ারি ধর্মঘট পালন করে। আচ্ছা, এতটুকু মনে রাখবা যে তোমার 1952 সালের 26শে জানুয়ারি যখন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঘোষণা করেছিল যে হচ্ছে উর্দু হচ্ছে পাকিস্তানের মানে রাষ্ট্রভাষা হবে, তো এর প্রতিবাদে ছাত্ররা 30শে জানুয়ারি ধর্মঘট পালন করে।
এতটুকু মনে রাখলেই হবে। এটা তোমরা তুলে নিতে পারো ভাইয়া, এটা তুলে নাও। আর এরপরে আবার দিচ্ছি আমি। এরপরে দেখো ভাইয়ারা, এরপরে দেখো কয়েকজন ভাষা শহীদের ছবি দেওয়া আছে। তারপরে নিচে আসো তোমরা, নিচে একটা প্রথম যে লাইনটা আছে সেটা বাদ দাও। এরপরে দেখো প্রথম লাইনেরই দাঁড়িয়ে পরে কারাবন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতা কর্মীদের ডেকে পরামর্শ দেন। এই লাইনটা দাগাতে পারো। এরপরে দেখো, এরপরের লাইনটা হচ্ছে এই দেখো 6 নম্বর লাইনে দাঁড়িয়ে পরে দেওয়া আছে 1952 সালের 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। এই লাইনটা দাগাও ভাইয়া। এরপরে সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে একটি সভা অনুষ্ঠিত হয়। ভাইয়া আমি যে লাইনগুলো বলবো সেগুলো কিন্তু দাগাবা, সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সভায় 10 জন করে মিছিল বের করার সিদ্ধান্ত হয়। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগণ। সাথে ছিলেন ইডেন কলেজ, কামরুন্নেসা গার্লস স্কুল এবং বাংলা বাজার গার্লস স্কুলের আগত ছাত্রীগণ। এরপরের পৃষ্ঠায় যাও ভাইয়া। এরপরে দেখো প্রথম প্যারাটা বাদ দাও, প্রথম প্যারার লাস্ট লাইন দেখো 22শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের করা হয়। কত ফেব্রুয়ারি? 22 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের করা হয়। এর কারণটা কি ছিল? এর কারণটা হচ্ছে উপরের প্যারায় দেখতে পারবে। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে, মিছিলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, ওই যে যারা মারা গেছিল না একজন। ঠিক আছে ভাইয়া, এরপরের প্যারায় যাই আমরা। এরপরের প্যারায় দেখতে পাচ্ছ শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে এবং শফিউর রহমানের পিতাকে দিয়ে ওই দিনই উদ্বোধন করা হয়। শফিউর রহমান কে ছিল? ভাষা শহীদ। ওনার পিতাকে দিয়ে 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে। সেটা উদ্বোধন করে কে? শহীদ শফিউর রহমানের পিতা। এটা ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমরা রাখবে, লিখছি আমি। তাহলে কত তারিখে ভাইয়া শহীদ মিনারটা উদ্বোধন করা হয়? ইম্পর্টেন্ট ভাইয়া, 23 ফেব্রুয়ারি। আর সেই তারপরে 24 তারিখে পুলিশ উক্ত শহীদ মিনারটি ভেঙে ফেলে। 24 তারিখেই শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়। চিন্তা করো কি অবস্থা। আর 24 তারিখ ভেঙে ফেলা হয়। কারা ভাঙে ফেরা? পাকিস্তান যে হানাদার বাহিনী আছে ওরা ভেঙে ফেলে। ঠিক আছে ভাইয়া, এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন আছে। ঢাকায় 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুব উল আলম চৌধুরী কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করে। ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট।
এটা হচ্ছে কবে সেটা তো ঠিকমতো দেওয়া নাই, কিন্তু তোমরা দেখো চট্টগ্রাম। একটা জিনিস জাস্ট মনে রাখবা, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই শীর্ষ প্রথম কবিতাটি হলো তার মাহবুব উল আলম চৌধুরী। ঠিক আছে ভাইয়া, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। শীর্ষক কবিতাটির লেখক মাহবুব উল আলম চৌধুরী। এরপরে দেখো ভাইয়া, এরপরে লাইনটা তো হ্যাঁ, স্মৃতির মিনার। এরপরে দেখো, তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। এটা জাস্ট একবার পড়ে রাখবা, তাহলে হবে। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে। এরপরে গুরুত্বপূর্ণ না, এরপরে দেখো ভাইয়া, এরপরে একটা লাইন পরে শেষে আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটা সবারই জানার কথা গানটা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এর রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে ভাইয়া। আরো আছে ভাইয়া, আমি লিখলাম না। এটার রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে ভাইয়া, এটা মনে রাখতে হবে অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো ভাইয়া, সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কাড়িয়ে নিতে চায়। এটা কে? সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ। কি রচনা করেন? ওরা আমার মুখের ভাষা কাড়িয়ে নিতে চায়। এটা রচনা করেন কে ভাইয়া? আব্দুল লতিফ। এগুলো তো এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো, ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটকটি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ ভাইয়া, ডাক্তার মুনির চৌধুরী রচনা করেন কবর নাটকটি। ডক্টর মুনির চৌধুরী কোন নাটকটি রচনা করেন? কবর নাটকটি, এটা মনে রাখবা। এরপরে দেখো, জহির রায়হান রচনা করেন আর এক ফাল্গুন উপন্যাসটি।
এটাও মোস্ট ইম্পর্টেন্ট। উপর লিখছি, এই কয়েকটা লিখে নাও। দেখো ভাইয়ারা, জহির রায়হান রচনা করেন আর এক ফাল্গুন উপন্যাসটি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। এরপরে দেখো ভাইয়ারা, এরপরে এই প্যারাটা এবার শেষ। এরপরের প্যারা দেখো 1947 সালে লেখা আছে, ওইখান থেকে শুরু করো দাঁড়ানো। 1947 সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 থেকে 1952 সালে প্রতিবাদ ও রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে। এটা তোমরা দাগাও, দুঃখিত ভাইয়ারা। তো এরপরে দেখো, ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃত করতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কেনই বা হবে না, অনেক আন্দোলন হয়েছিল অবশ্যই ভাইয়া। এরপর দেখো, নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলায় বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশক ব্যাপী বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। এটা কেন জুগিয়েছিল বলতো? ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। কিভাবে? কারণ এই দেখো, এত কিছু আন্দোলন, এত কিছু ইয়ার পরে একটা সফল হয়েছিল যে পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। হ্যাঁ, সেটা পেরেছে এক সময়। এর জন্যই এই আন্দোলনের মাধ্যমে এক সময় এই আন্দোলনটাই দেখো, এই আন্দোলনের যে অনুপ্রেরণা, এর পরেই কিন্তু দেখো মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছিল। তো আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো, জাতীয়তাবাদের উন্মেষ। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এখানে তোমরা এই জাতীয়তাবাদের উন্মেষের পাশে যে অল্প একটু জায়গা আছে, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন লিখবা। এটা হচ্ছে, কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল? এটা জাতীয়তাবাদের উন্মেষের পাশে লিখবা। আর এটার যে মূল অ্যান্সার, সেটাও তোমরা নিচে লিখে রাখো। নিচে যে অল্প একটু জায়গা আছে সেখানে লিখে রাখো যে 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। ঠিক আছে ভাইয়া। এবার দেখো, এরপরের পৃষ্ঠায় যাও। এরপরের পৃষ্ঠায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এইখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্ন তোমরা উপরে যে ফাঁকা জায়গাটুকু আছে সেখানে লিখবা যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এটার অ্যান্সারটা এই দেখো ভাইয়া, এখানে এই প্যারাটুকু যে আছে, এই প্যারাটুকু তোমরা পড়ে নিবা। এই প্যারাটুকুর মধ্যে অ্যান্সার আছে। এখানে দেখো, 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21 ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে।
তো এটাই হচ্ছে ভাইয়া অ্যান্সার। তোমরা এটা যদি বড় প্রশ্ন হিসাবে দেওয়া থাকে তাহলে তোমরা এই পুরোটাই মানে করে নিবা একবার, দিয়ে তারপর তোমাদের মতো সাজিয়ে গুছিয়ে জাস্ট এই ওয়ার্ডগুলো থাকলেই হবে, তাহলেই তোমরা মার্কস পাবা। ঠিক আছে ভাইয়া, এখানে কি প্রশ্ন লিখতে হবে তোমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে? এটা হচ্ছে ভাই প্রশ্ন, তোমরা লিখে নাও। এরপরে দেখো আমরা এরপর পরিচ্ছেদ 1.2 যাই, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা। এটা তোমরা উপরে লিখে রাখো এমসিকিউ। এটা তোমরা এমসিকিউ আছে এখানে কয়েকটা দেখো, যেমন পাকিস্তানের মোট জনসংখ্যার 56% বাঙালি হওয়ার পরও রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক দায়িত্ব পালন, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ভোগসহ সব ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে। এটা তোমরা আগে রাখতে পারো এমসিকিউর জন্য। তারপরে দেখো অনেকগুলো দলের নাম দেওয়া আছে, দলের নামগুলোর মধ্যে তোমরা পড়বা, তাহলেই মানে এখানে উপরে লিখে রাখো যে এমসিকিউ পরিচ্ছেদ 1.2। এরপর দেখো আওয়ামী মুসলিম লীগ গঠন দেওয়া আছে, সেখানে তোমরা একটা প্রশ্ন লিখবা, সেটা হচ্ছে কাদের কখন এবং কাদের নিয়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। এটা তোমরা লিখো ওই যে আওয়ামী মুসলিম লীগ গঠনের ওইখানে দেখো কাদের নিয়ে গঠন করা হয়। এই দেখো তোমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম লেখা আছে, এটা লিখবা। তারপরে হচ্ছে শামসুল হক, যুগ্ম সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই কয়েকটা লিখবা, তাহলেই শেষ। আর এরপরে দেখো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, তাই 1949 সালে না এটা না, তোমরা দেখো 1954 সাল আছে একবারে নিচের লাইনের কিছু আগে। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল আওয়ামী লীগের না, এটা জানানো লাগবে না, তোমরা এরপরে যাও। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকরণ প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন করা হয়। এটা নাও দেখালে হয়। আচ্ছা ভাইয়া এরপরের পৃষ্ঠায় যাও। আচ্ছা এটা তুলে নাও সবাই। ঠিক আছে ভাইয়া, এরপরে তোমরা দেখো যুক্তফ্রন্ট গঠন। যুক্তফ্রন্ট কোন কোন দল নিয়ে গঠন করা হয়, এটা তোমরা 6 নম্বর পৃষ্ঠার উপরে লিখে রাখো। ঠিক আছে ভাইয়া, এরপরে এই দেখো এটার অ্যান্সার আছে হচ্ছে 1953 সালের 14ই নভেম্বর আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন হয় ভাইয়া। কয়টি দল নিয়ে? 4টি দল নিয়ে। ঠিক আছে ভাই, এটা মনে রাখবা। আর এই যে এখানে দেওয়া আছে দেখো, এখানে দাগাবা
4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। দল 4টি হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক লীগ, নেজামে ইসলামী এবং গণতন্ত্রী দল। এই কয়েকটা ছিল হচ্ছে মানে দল। ঠিক আছে ভাইয়া, এখানে এরপরে দেখো, এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের 21 দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করে। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। কয়টি ভাইয়া? 223টি আসন। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ভাইয়া। হ্যাঁ, 223টি আসন লাভ করে যুক্তফ্রন্ট, 223টি আসন লাভ করে। কয়টি আসন ছিল ভাইয়া? মোট 237টি আসন। 237টি আসনের মধ্যে 223টি আসন লাভ করে। ঠিক আছে ভাইয়া, এরপরে আর মুসলিম লীগ কয়টি লাভ করে? মাত্র 9টি আসন। আর বাকি আসনগুলো অন্যরা পায়। এই লাইনগুলো দাগাও, এরপরে আর দাগানোর কিছু নাই। এরপরে দেখো আছে 1954 সালের যুক্তফ্রন্টের 21 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ 7টি লেখো। 1954 সালের এটা প্রশ্ন লিখো ভাইয়া, তোমরা ওইখানে লেখা আছে, দেখো লিখো। গুরুত্বপূর্ণ 7টি লিখো। এর 1 নম্বর দফা যেটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট দাগাও ভাইয়া, কারণ সেখানে বলা হয়েছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে করতে হবে বা করা হবে। ঠিক আছে ভাইয়া, এরপরে আমি তোমাদেরকে বলছি যেগুলা, সেই 7টা দফা দাগাও যেগুলো ইজি হয় আর ভালো হয়। 1 নাম্বারটা দাগাও, 12 নাম্বারটা দাগাও, 13 নাম্বারটা দাগাও, 17 নাম্বারটা দাগাও, 18 নাম্বারটা দাগাও, 20 নাম্বারটা দাগাও, আর হচ্ছে 21 নাম্বারটা দাগাও। এই কয়েকটা দাগালেই, যদি এই কয়েকটা একটু রিডিং দাও ঠিক মতো করো, তাহলেই কমপ্লিট। এরপরে দেখো ভাইয়ারা 7 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে যুক্তফ্রন্ট সরকার। আর যুক্তফ্রন্ট সরকার বাতিল করা হয় কিভাবে, মানে কিভাবে বাতিল করা হয়েছিল, এটা একটা প্রশ্ন, যেটা তোমরা 7 নাম্বার পৃষ্ঠার উপর লিখে রাখবে। ঠিক আছে ভাইয়া, এটা 7 নম্বর পৃষ্ঠার উপরে লিখে রাখো। তো এবার আমি বলি, 1954 সালের 3রা এপ্রিল যুক্তফ্রন্ট কৃষক শ্রমিক লীগ নেতা A.K. ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় থাকে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া। কতদিন ক্ষমতায় থাকে? 56 দিন। যুক্তফ্রন্ট সরকার 56 দিন ক্ষমতায় থাকে। পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আদমজি পাটকল ও কর্ণফুলী কাগজের কলে বাঙালি অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসাবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। এটাই ছিল ভাইয়া, এভাবেই বরখাস্ত করে। ঠিক আছে ভাইয়া, এরপর দেখো পরিচ্ছেদ 1.3 যাও, সাময়িক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এর মধ্যে প্রথমে গুরুত্বপূর্ণ কোনো লাইন নাই, তোমরা দেখো দেওয়া আছে 1958 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সাময়িক আইন জারি করেন। 1948 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সাময়িক আইন জারি করেন, এটা দাগাও। আর এরপর দেখো তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এখানে যতগুলো আছে সবগুলো পড়বা, যে 5টা উল্লেখ করা আছে সবগুলো পড়বা। এখানে যে মানে প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে সাময়িক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহে। এটার যে উপরে একটা ছোট জায়গা আছে সেখানে তোমরা লিখে রাখবা ইস্কান্দার মির্জা ক্ষমতায় এলে কি কি পদক্ষেপ গ্রহণ করেন। ঠিক আছে ভাইয়া,
এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, যে 5টা পদক্ষেপ গ্রহণ করেছে এই 5টা পদক্ষেপ তোমরা পড়বা। এরপরে দেখো আইয়ুব খানের ক্ষমতা দখল। এখানে দেখো 1958 সালের 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত ও দেশ থেকে বাধ্য করে ক্ষমতা দখল করেন এবং তিনি নিজেকে প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেন। পরে যেসব পদক্ষেপ নেন তা হলো নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা, পূর্ব ঘোষিত 1959 সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করা, আর এই যে দুইটা আছে এগুলা। আর তারপরে একটা ইম্পর্টেন্ট লাইন আছে হচ্ছে ভাইয়া, সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামক একটি ব্যবস্থা চালু করেন। এই লাইনটা ভাইয়া তোমরা মোস্ট ইম্পর্টেন্ট দাগাও। সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। কিসের জন্য চালু করেন মৌলিক গণতন্ত্র? সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য। ঠিক আছে ভাইয়া। এরপরে তোমরা দেখো নিচের লাইনে দেওয়া আছে 1965 সালে 80,000 কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানের শাসকের হাতে। আচ্ছা ভাইয়া, এরপরের পৃষ্ঠায় যাও। এরপরের পৃষ্ঠায় সবার উপরে তোমরা একটা প্রশ্ন লিখবা। সেই প্রশ্নটা হচ্ছে, দুই পাকিস্তানের মধ্যে কোন ক্ষেত্রে বৈষম্য ছিল? এই প্রশ্নটা দাঁড়াও ভাইয়া। তোমরা দাগাও ভাইয়া এই কয়েকটা। তারপরে দেখো যে ব্যাপারটা, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য সমূহ, এখানে 3টে স্টার দাও। আর তার নিচে আছে দেখো তোমার এই যে একটা প্রশাসনিক বৈষম্যর একটা ইয়া আছে না, বক্স, সেই বক্সটার নিচে আরেকটা বক্স আছে, সেই বক্সটা তুমি 3টা স্টার দাও। বক্সটা 3টে স্টার দিবা, কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমি তোমাদেরকে বলি, অর্থনৈতিক যে বৈষম্য আছে এটা রিডিং দাও, ফুল রিডিং। কারণ মানে ফুল রিডিং দিয়ে বুঝবা যে পূর্ব পাকিস্তানে সব কিছুতেই কম দিত। ধরো তোমার যদি পশ্চিম পাকিস্তানে কোনো পণ্যের দাম হতো 2 টাকা, সেটা হচ্ছে তোমার পূর্ব পাকিস্তানে কত হতো জানো? 10 টাকা। এত খারাপ ছিল। তো এটা বুঝবা। তারপরে দেখো বাজেটও আমাদেরকে কম দিত, অর্থাৎ আমাদের পূর্ব পাকিস্তানকে বাজেটের দিক দিয়ে কম দিত। আবার প্রশাসনিক বিভিন্ন খাত, যে খাতে হচ্ছে তোমার ব্যয় হতো, সেই ব্যয়টাও কম দিত। সব ক্ষেত্রে আমাদেরকে তারা পিছিয়ে রেখেছিল। এটাই ছিল হচ্ছে মূল বৈষম্য যেটা। আর তারপরে দেখো শিক্ষাক্ষেত্রে বৈষম্য। শিক্ষাক্ষেত্রে ধরো পশ্চিম পাকিস্তানের শিক্ষা অনেক উন্নত ছিল, কিন্তু পূর্ব পাকিস্তানে তো অত উন্নত ছিল না। কারণ হচ্ছে তারা, যদি তোমার বাজেটে ঠিকঠাক না থাকে, যদি আমাদেরকে বাজেটই না দেয়, তাহলে আমরা শিক্ষকদেরকে কিভাবে টাকা দিব, কিভাবে কি করবো? তো এটাই হচ্ছে শিক্ষাক্ষেত্রে বৈষম্য। এরপরে দেখো তোমার সামাজিক বৈষম্য, এটাও তোমরা পড়বা, রিডিং দিবা। আর লাস্টে দেখো সাময়িক শাসন বিরোধী আন্দোলন, এটাও রিডিং দিলেই চলবে। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে 6 দফার পটভূমি। 6 দফার যে পটভূমি সেটা তোমরা রিডিং দাও। এরপরে দেখো 6 দফা, যে 6 দফাগুলো দেওয়া আছে, সেই 6 দফা তোমরা 6টা দফাই ঠিকঠাক ভাবে পড়ে নাও। দেখো প্রথম দফাটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 6 দফার প্রথম দফাটি কি ছিল? এটা এসএসসি 2025-এর প্রশ্নে আসছে, যেটা আমি দেখেছি।
এটা লেখো ভাইয়া 1966 সালের 6 দফাটির প্রথম দফাটি কি ছিল। ওকে ভাইয়া, আমি এরপরে প্রথম দফাটি পড়ছি। পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীন সংসদীয় পদ্ধতির সরকার হবে সার্বজনীন ভোটাধিকার ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান। এরপরে দেখো, কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য সকল বিষয় অঙ্গরাজ্যগুলো পূর্ণ পদে লাভ করবে। এটা ছিল 2। এরপর 3 হচ্ছে, সারা দেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য 2 ধরনের মুদ্রা, না হয় বিশেষত্ব সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করতে হবে। 4 নাম্বার হচ্ছে, সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে, আঞ্চলিক সরকারের আদায়কৃত নিজস্ব একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। 5 নাম্বার দফাটি হচ্ছে ভাইয়া, অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। আর 6 নাম্বার যে সর্বশেষ দফা, সেটা হচ্ছে অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া, এগুলো তুলে নাও। ঠিক আছে ভাইয়া, এরপরে তোমরা এরপরে আসো ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এখানে তোমরা একটা প্রশ্ন লিখবে যে আগরতলা মামলার বর্ণনা দাও। এটা পেজের শুরুতে লিখো। আগরতলা মামলার বর্ণনা দাও। এটা জাস্ট রিডিং করে নিবা, রিডিং এ দেখবা অনেক কিছু লেখা আছে, এটা পড়লেই তোমাদের বর্ণনা কমপ্লিট। এরপরে দেখো 1969 সালের গণ অভ্যুত্থান। এটা এখানে তোমরা একটা প্রশ্ন লিখবা যে 1969 সালের গণ অভ্যুত্থানে আগরতলা মামলা কিভাবে রূপ নেয়। এই প্রশ্নটা লিখবা। এখানে একটা 1969 সালের গণঅভ্যুত্থানের যে সংজ্ঞাটা দেওয়া আছে, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1969 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। ইতিহাসে এটি 69-এর গণঅভ্যুত্থান নামে পরিচিত। ঠিক আছে, এরপরে তোমরা দেখো যে আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা শহীদ হন। এই লাইনটা দাগাও। এরপরে দেখো একটা লাইন আছে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব, ওইটা তোমরা ব্যাখ্যা করো, লিখে দাও খালি। গণ অভ্যুত্থানের লিখে দাও। ওইটা জাস্ট তোমরা রিডিং করে নিবা, রিডিং করলে বুঝতে পারবা যে কি ব্যাপার। এরপরে দেখো 1969 সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা। 1970 সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা। 1970 সালের নির্বাচনের ঘটনা কি ছিল, এটা প্রশ্ন লিখো তোমরা। এটার অ্যান্সারটা তোমরা দেখতে পাবা, এই সম্পূর্ণ পড়বা, পরে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো দাগাবা। এটা দেখলে বুঝতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট লাইন, কোনটা ইম্পর্টেন্ট না। তো এরপরে আসল নির্বাচনের গুরুত্ব, এটা রিডিং দিবা, এখানে ইম্পর্টেন্ট কোনো লাইন নাই। তাহলে ভাইয়া অধ্যায় শেষ।
ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের ক্লাসটা এত দূরই। আমি তোমাদেরকে যেই প্রশ্নগুলো দিলাম সেই সবগুলো প্রশ্ন এবং যেই এমসিকিউ এর জন্য কয়েকটা লাইন লিখে দিলাম সেটা তুমি তোমার বইয়ে দাগাবা, আর হচ্ছে এই যে প্রশ্নগুলা তোমার বই লিখবা। তাহলে বই লিখে যে নিচে অ্যান্সার গুলা থাকবে তোমার জন্য খুব সুবিধা হবে, যে ওখান থেকে কেমন টাইপ প্রশ্ন আসতে পারে কিংবা কি প্রশ্ন আসতে পারে এটা তুমি বুঝে যাবে আগে থেকে। সো এটা তোমার জন্য অনেক ইজি হবে। সো ভাইয়া, আজকের ক্লাস এত দূরই। সবাই ভালো থাকবা। আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।